আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিডা এনবিআর চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য, কৃষি, শিল্প সচিব সহ ২০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনার পাশাপাশি কিভাবে সংকট মেটানো যায় তা নিয়েও আলোচনা করে উভয় পক্ষ। এই সময় পাকিস্তানের সফররত বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ইসহাক দারের বৈঠক চলছে। দ্বিপক্ষীয় বৈঠক শেষে বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সন্ধ্যা 7:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এর আগে শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এই বৈঠকে পারস্পরিক স্বার্থ ও দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁয়ে আছেন সহকর্মী শাকিলা করিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাকিলা, জানাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কি খবর আছে? এছাড়া আমরা যতটুকু বলছিলাম যে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠক চলছে, বৈঠক কি শেষ হয়েছে কিনা বা কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে পেরেছেন কিনা কিছু জানাবেন। জি, ধন্যবাদ ফারিয়া। এখানে সকালবেলা ঠিক ৮টা বাজে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে ইসহাক দারের একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে এবং এরপর কিন্তু বেলা 10:15 অর্থাৎ 10:15 এই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠক শুরু হয়েছে। সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি, তবে আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, কেননা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এখন তারা মধ্যাহ্নভোজ করবেন এবং মধ্যাহ্নভোজের পর কিন্তু বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল 4:30টায় ইসহাক দারের একটি বৈঠক রয়েছে এবং সৌজন্য সাক্ষাৎই বলা চলে এবং এরপর কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দেখা করার কথা রয়েছে। এই হলো তার আজকের দিনের যেসব কর্মসূচি রয়েছে সেগুলি। এবং আপনাকে যদি আজকে এখানকার বৈঠকের বিষয়ে একটু বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু এখানে 6টি চুক্তি সমঝোতা স্বাক্ষরিত হয়েছে এবং এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আলোচিত সেটি হলো যে পাকিস্তান এবং বাংলাদেশে যে ভিসা ছাড়া যে ট্রাভেল করার যে ইস্যুটি, সেটি কিন্তু সবথেকে বেশি আলোচিত রয়েছে এই সমঝোতার 6টি স্বাক্ষর। এর মধ্যে এছাড়া বাণিজ্য চুক্তি রয়েছে, এসব চুক্তি রয়েছে যেগুলি দুই দেশের স্বার্থের জন্য উন্নতি নিয়ে যাবে। এবং একটু জানি রাখি যে এনসির সঙ্গে, জামায়াতের সঙ্গে, বিএনপির সঙ্গে কিন্তু তার বৈঠক ইতিমধ্যে হয়ে গেছে এবং আজকে আমরা যতদূর জানি যে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পরে খুব সম্ভবত আগামীকাল রাত অর্থাৎ আজকে রাত পার হয়ে যাওয়ার পর আগামীকাল রাত 2:30 থেকে 3টার মধ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। তো এই ছিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের সবশেষ বিষয়। শাকিলা, আপনাকে ধন্যবাদ।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের উপদেষ্টা, আমলার, রাজনৈতিক দলের নেতৃত্ব, উপাচার্য, বুদ্ধিজীবী ও ক্রীড়াবিদ, শিল্পী, সাংবাদিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকালে পাকিস্তান এম্বাসিতে সংবর্ধনা অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, দুই দেশের ব্যবসা বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা। বাংলাদেশের জনগণের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন তিনি। বাংলাদেশের সাথে সহযোগিতামূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য পাকিস্তানের দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন ইসহাক দার। ডাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা থেকে বাদ পড়া প্রার্থীদের আপিলে নিষ্পত্তি হবে আজ। গত 22 ও 23 আগস্ট 2 দিনে মোট আপিল করে 34 জন প্রার্থী। আগামী 26 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। এরপর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। এর আগে প্রচার চালালে সেটি ডাকসু নির্বাচনের আচরণবিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। যদিও এর মধ্যে প্রার্থীরা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় শুরু করেছেন। এবারে ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য মোট 509টি ফর্ম জমা পড়েছিল, আর হল সংসদে 1108 প্রার্থীর ফর্ম জমা পড়েছে। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? জি ফারিয়া, নির্বাচন ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। এই ডাকসু নির্বাচনে যারা বৈধ প্রার্থীদের তালিকা থেকে বাদ পড়েছিলেন, যে 47 প্রার্থী, তাদের মধ্যে কিন্তু 37 প্রার্থী গেল 22 ও 23 তারিখে আপিল করেন এবং তাদের কিন্তু আজকে নিষ্পত্তি দেওয়া হবে এবং 26 তারিখে কিন্তু চূড়ান্ত যে তালিকা, বৈধ তালিকা, তা কিন্তু প্রকাশ করা হবে এবং এর আগে কোনো প্রকার কিন্তু প্রচারণা চালানো যাবে না। যে প্রচার চালালে সেটি একটি দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়বে এবং জানেন যে 26 তারিখের পরে আগেও কিন্তু এখন কিন্তু অনেকে দেখা যাচ্ছে অনেকগুলো দল তারা কিন্তু কুশল বিনিময় করছেন। তো এটিকে আসলে সাধারণভাবেই দেখছে, কিন্তু যে পূর্ণ যে প্রচার তা কিন্তু 26 তারিখের পর থেকেই চালাতে হবে এবং জানেন যে এবার ভোটার 40,000-এরও বেশি এবং এখানে যে 9 তারিখে ভোট হবে তা 8টা থেকে 3টা পর্যন্ত, যেহেতু অধিক সংখ্যক এবার ভোটার, সময় বাড়ানোর চেষ্টা করছে। এবার প্রার্থীর তালিকাও কিন্তু প্রচুর, এবার প্রার্থী যে হারে বেড়েছে, তো প্রত্যেক যে ভোটার রয়েছে তাদের ভোট দিতে হলে 4 থেকে 5 মিনিটের অধিক সময় লাগতে পারে। এছাড়াও জানেন যে এখানে যে আজকে কিন্তু কয়েকটি দলে এখানে কুশল বিনিময় বা এখানে হলো গিয়ে যে একটা সংবাদ সম্মেলনের মতো করবেন। এছাড়া এখানে আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যেই ধরনের এক একটি দল আরেকটি দলের সঙ্গে কাদা ছোড়াছুড়ি করছে, এ থেকে বেরিয়ে আসার প্রত্যাশা তাদের। তারা বলছেন সুন্দর একটি ডাকসু নির্বাচন যেন তারা পায়, তাদের শিক্ষার্থীদের নিয়ে যেন কথা বলা হয়, কোনো রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত না হয়। ডাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফারিয়া। রাকিব, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। কাল 25 আগস্ট প্রকাশ করা হবে প্রার্থীর চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। ছাত্রদলের প্যানেল চূড়ান্ত হলেও এখনও ঘোষণা করা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন 813 জন ও জমা দেন 740 জন প্রার্থী। ডাকসু কমিশনের সদস্য সচিব অধ্যাপক AKM রাশেদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। ইতিমধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে এখন পর্যন্ত কোনো প্যানেল ঘোষণা করেনি বামপন্থী ছাত্র সংগঠনগুলো।
বাগেরহাটের 4 আসন রক্ষার দাবিতে হরতাল ও অবরোধ হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে জেলার প্রবেশদ্বার। এতে খুলনা, ঢাকা, খুলনা, পিরোজপুর, খুলনা, মংলা সহ দূরপাল্লার অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। জেলার মোড়ে মোড়ে রাস্তা আটকে রাখে বিক্ষোভ করছে জেলাবাসী। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এর আগে সকল রাস্তা বন্ধ করে অবরোধ কর্মসূচি শুরু করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ASM শামসুর রহমান। শামসুর, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন জানাবেন? ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে 3টি করার প্রতিবাদে কিন্তু ফুঁসে উঠেছে বাগেরহাট। ধারাবাহিক আন্দোলন অংশ হিসেবে আজ কিন্তু বাগেরহাটকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বাগেরহাটের প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বাগেরহাটের প্রবেশদ্বারগুলোতে কিন্তু বিক্ষোভকারীরা গাছ ফেলে আগুন জ্বালিয়ে কিন্তু তারা অবরোধ করছে এবং কোনো ধরনের যান চলাচল করতে দিচ্ছে না। এতে কিন্তু বাগেরহাট, ঢাকা, বাগেরহাট, পিরোজপুর এবং বাগেরহাট থেকে মোংলা সহ সকল যান চলাচল বন্ধ রয়েছে অভ্যন্তরীণ যান চলাচল। তো এক্ষেত্রে বাগেরহাটের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বিক্ষোভকারীরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে। এতে কিন্তু শরিক হয়েছে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ সকল রাজনৈতিক দল কিন্তু শরিক হয়েছে এবং তারা বলছে যদি এই ধরনের অবরোধ তারা আরও কঠোর থেকে কঠোর অবরোধ দিবে এবং বাগেরহাটকে যদি 4টি আসনে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তারা আরও কঠোর অবরোধ দিয়ে বাগেরহাটকে অচল করে দেবে এবং বাগেরহাটকে পুরো জেলা থেকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে তারা বলছেন। আমরা এখন কথা বলবো বাগেরহাটের জেলা বিএনপির সমন্বয়ক AM এ সালাম, তিনি আছেন এই আন্দোলনে। তো আমি তার জানতে চাইবো যে আপনার বিরোধ করছেন। ধন্যবাদ আপনাকে। এটা আমার একার দাবি না, বাগেরহাটের সাধারণ জনগণের দাবি যে বাগেরহাটে 4টি আসন ছিল, 4টি বহাল থাকবে। হঠাৎ করে 30শে জুলাই নির্বাচন কমিশনের যে টেকনিক্যাল টিম তারা যে প্রস্তাবটি দিয়েছে এটা অনৈতিক, এটা একেবারে সম্পূর্ণ অনৈতিক। আমাদের উপর অন্যায় করা হয়েছে। 64 জেলার অন্য কোনো জেলার থেকে কোনো আসন কাটা হয়নি। যে যুক্তি তারা দেখাচ্ছে ভোটার সংখ্যা, এই ভোটার সংখ্যা আমাদের খুলনা বিভাগে অনেক আসন আছে যেখানে 2 লাখ 2.5 লাখ ভোটার আছে, অথচ বাগেরহাট 2 আসনে 3.5 লাখের উপরে ভোটার ছিল, সেটার সাথে আবার রামপাল জুড়ে দেওয়া হয়েছে। বাগেরহাট 1 আসনে 3,50,000 ভোট, সেখানে একটা আসন রয়ে গেছে। এই বৈষম্য আমরা দেখতে চাই না। আমাদের আন্দোলন করে আমাদের আসন আমরা ইনশাল্লাহ নির্বাচন কমিশনের কাছে যে আমাদের অনুরোধ, আসন ঠিক রাখেন, ঠিক না রাখলে আজকে দেখছেন যে বাগেরহাট অচল। বাগেরহাটকে আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছি। এরপরে আমরা মোংলা পোর্ট বন্ধ করে দিব, ইপিজেড বন্ধ করবো, বাগেরহাটের সর্বপ্রকার কর্মকাণ্ড আমরা বন্ধ করে দিব। ধন্যবাদ আপনাকে। উনি যেভাবে বলছিলেন যে শুধু AM এ সালাম নয়, বাগেরহাটে বাসী আজকে নাস্তায় নেমেছে। তারা তাদের দাবি একটাই দাবি, তারা বাগেরহাট 4টি আসন ফিরিয়ে দিতে চান। ফারিয়া, এটা ছিল বাগেরহাট থেকে আমাকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। কক্সবাজারে শুরু হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে অংশ নিচ্ছে অন্তত 40টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব জানান, উখিয়া উপজেলার ইনানির এক হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল সম্মেলনে উপস্থিত থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের আগে আয়োজিত এই সম্মেলন রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারি সংশ্লিষ্টরা বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। অন্যদিকে রোহিঙ্গারাও দেশে ফেরার আশায় নতুন করে আশাবাদী হয়ে উঠেছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।